সুপ্রিয় শিক্ষার্থীরা, সমাজকর্মের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব 1905 সালের দরিদ্র আইন কমিশন নিয়ে, যা ইংল্যান্ডের সমাজ কল্যাণ ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের লেকচারের মূল উদ্দেশ্য হলো এই কমিশনের গঠনের পেছনের কারণগুলো বোঝা, এর প্রধান সুপারিশগুলো জানা এবং সমাজকর্ম পেশার বিকাশে এর প্রভাব বিশ্লেষণ করা। আমরা দেখব কিভাবে এই কমিশন ইংল্যান্ডের দরিদ্রদের জীবনমান উন্নত করতে এবং আধুনিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ভিত্তি স্থাপন করতে সাহায্য করেছিল। এটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি আমাদের সমাজকর্মের মূলনীতি এবং সামাজিক ন্যায় বিচার সম্পর্কে ধারণা দেয়। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শামস উদ্দিন, প্রভাষক, সমাজকর্ম, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ। আলোচনার শুরুতেই আমরা বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডের পরিস্থিতি কেমন ছিল তা জানার চেষ্টা করি। 19 শতকের দিকে ইংল্যান্ড একটি ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল। শিল্প বিপ্লবে ইংল্যান্ড অগ্রগামী ছিল, কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে তা ইউরোপ ও আমেরিকার দেশগুলোর সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে শুরু করে। এর ফলে ইংল্যান্ডের অনেক কলকারখানা বন্ধ হয়ে যায়, যা ব্যাপক বেকারত্ব সৃষ্টি করে। হাজার হাজার মানুষ হঠাৎ করে কাজ হারিয়েছে, তাদের পরিবারে খাবার নেই, সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত। এই পরিস্থিতিতে দরিদ্রদের সাহায্য করার জন্য বিভিন্ন দাতব্য সংস্থা এবং বেসরকারি সংগঠনগুলোর ওপর চাপ সৃষ্টি হয়। তারা একা এই বিশাল সমস্যা মোকাবেলা করতে পারছিল না। এই সংকট মোকাবেলায় একটি কেন্দ্রীয় ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়, যার ফলস্বরূপ জাতীয় জরুরি তহবিল গঠনের প্রস্তাব আসে। এই বিশাল সমস্যা সমাধানের জন্য 1905 সালে সরকার একটি রয়্যাল কমিশন গঠন করে। এর মূল উদ্দেশ্য ছিল তৎকালীন দরিদ্র আইনগুলো সংস্কার করা এবং বেকারত্বের সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা। এই কমিশনের সভাপতি ছিলেন লর্ড জর্জ হ্যামিল্টন। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও প্রশাসক ছিলেন। কমিশনটি মোট 18 জন সদস্য নিয়ে গঠিত হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই সদস্যরা সমাজের বিভিন্ন স্তর ও পেশা থেকে এসেছিলেন। যেমন চার্লস লক ছিলেন একজন সমাজকর্মী, অক্টোভিয়া হিল ছিলেন একজন সমাজ সংস্কারক এবং হেলেন বোসানকুয়েট ছিলেন একজন অর্থনীতিবিদ। এই বৈচিত্র্যপূর্ণ সদস্য পদ নিশ্চিত করেছিল যে সমস্যাটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হবে এবং সমাধানের জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হবে। এই কমিশনের মধ্যে দুটি প্রধান মতাদর্শ ছিল: সংখ্যাগরিষ্ঠদের মতামত এবং সংখ্যালঘুদের মতামত। এটি খুবই স্বাভাবিক যে একটি জটিল সমস্যার সমাধানে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে। সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বিশ্বাস করতেন যে বিদ্যমান দরিদ্র আইন, স্থানীয় সরকার এবং বেসরকারি দাতব্য সংস্থাগুলি যথেষ্ট, যদি তাদের মধ্যে আরো ভালো সমন্বয় সাধন করা যায়। তারা মনে করতেন ব্যবস্থার আমূল পরিবর্তনের দরকার নেই, বরং বিদ্যমান কাঠামোকে আরো কার্যকর করতে হবে। অন্যদিকে সংখ্যালঘু সদস্যরা, যাদের মধ্যে হেলেন বোসানকুয়েট ও চার্লস লক অন্যতম ছিলেন, তারা দরিদ্র আইনের আমূল পরিবর্তনের পক্ষপাতী ছিলেন। তারা মনে করতেন দরিদ্রদের সাহায্য করার ক্ষেত্রে রাষ্ট্রের একটি বৃহত্তর ও সক্রিয় ভূমিকা থাকা উচিত, কেবল দাতব্য সংস্থার উপর নির্ভর করা যথেষ্ট নয়। এই মতভেদ সত্ত্বেও কমিশন শেষ পর্যন্ত একটি ঐকমত্যে পৌঁছায় এবং 1909 সালে তাদের চূড়ান্ত সুপারিশমালা সরকারের কাছে পেশ করে। কমিশনের প্রথম গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল কাউন্টি কাউন্সিল গঠন করা। এর আগে দরিদ্রদের দেখাশোনার দায়িত্ব ছিল দরিদ্র আইন ইউনিয়ন এবং অভিভাবক বোর্ডের হাতে, যা ছিল অসংগঠিত। কাউন্টি কাউন্সিল গঠনের মাধ্যমে দরিদ্রদের জন্য একটি সুসংগঠিত এবং স্থানীয়ভাবে পরিচালিত প্রশাসনিক কাঠামো তৈরি করার প্রস্তাব করা হয়, যা দরিদ্র আইন সংক্রান্ত বিষয়গুলো আরো কার্যকরভাবে দেখাশোনা করবে। দ্বিতীয়ত,
কমিশন সরকারি সাহায্য কর্মসূচি প্রবর্তনের সুপারিশ করে। এর আগে সাহায্য মূলত দাতব্য সংস্থাগুলোর মাধ্যমে আসতো, যা যথেষ্ট ছিল না। এই সুপারিশের মাধ্যমে মানবিক ও কল্যাণধর্মী সরকারি কর্মসূচির মাধ্যমে দরিদ্রদের সরাসরি সাহায্য করার কথা বলা হয়। যেমন আগে যেখানে বিভিন্ন ছোট ছোট সংস্থা বিচ্ছিন্নভাবে কাজ করত, এখন একটি বড় প্রশাসনিক কাঠামো, যেটা কাউন্টি কাউন্সিল, তাদের কাজকে সমন্বিত করবে। অনেকটা একটি জেলার সব স্কুলকে একটি শিক্ষা বোর্ডের অধীনে আনার মতো। কমিশনের আরেকটি যুগান্তকারী সুপারিশ ছিল মিশ্র দরিদ্রাগার বিলুপ করা। আগে দরিদ্রাগারগুলোতে বিভিন্ন ধরনের মানুষ, যেমন অসুস্থ, মানসিক প্রতিবন্ধী, বৃদ্ধ, শিশু সবাই একসাথে থাকতো, যা তাদের জন্য স্বাস্থ্যকর বা মানবিক ছিল না। কমিশন সুপারিশ করে যে মানসিক প্রতিবন্ধী ও সংক্রামক রোগে আক্রান্তদের জন্য পৃথক বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হোক এবং পরিবার ও বয়স্কদের জন্য আলাদা আবাসন ব্যবস্থা করা হোক। এটি ছিল দরিদ্রদের প্রতি আরো মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর মধ্যে একটি ছিল সামাজিক বীমা কর্মসূচি প্রবর্তন। এটি আধুনিক সামাজিক নিরাপত্তার ধারণার ভিত্তি স্থাপন করে। এই কর্মসূচির আওতায় প্রবীণদের জন্য জাতীয় পেনশন, দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা, বেকার ভাতা এবং সরকারি কর্মসংস্থান কার্যক্রমের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। এর লক্ষ্য ছিল মানুষকে অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা করা এবং একটি ন্যূনতম জীবনযাত্রার মান নিশ্চিত করা। এবার আমরা দেখি যে সমাজকর্ম পেশায় 1905 সালের কমিশনের প্রভাব। 1905 সালের দরিদ্র আইন কমিশন শুধু আইন সংস্কার করেনি, এটি ইংল্যান্ডে সমাজকর্ম পেশার বিকাশেও একটি বিশাল ভূমিকা রেখেছিল। কমিশনের সুপারিশগুলো সমাজ কল্যাণ ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আনে। এটি বিচ্ছিন্ন দাতব্য কাজের পরিবর্তে একটি সুসংগঠিত এবং পেশাদার পদ্ধতির দিকে নিয়ে যায়। কমিশন দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেছিল, যা সমাজকর্মের একটি মৌলিক নীতি। এর মাধ্যমে দরিদ্রদের কেবল সাহায্য করা নয়, বরং তাদের অধিকার এবং সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পায়। কমিশনের কাজ গবেষণা, তথ্য সংগ্রহ এবং নীতি প্রণয়নের গুরুত্ব তুলে ধরেছিল, যা আধুনিক সমাজকর্মের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি সমাজকর্মীদের জন্য নতুন কর্মক্ষেত্র এবং প্রশিক্ষণের সুযোগ তৈরি করে। কমিশনের সুপারিশগুলো শুধু কাগজেই সীমাবদ্ধ ছিল না, বরং এর ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন প্রণীত হয়েছিল, যা সমাজের ওপর সরাসরি প্রভাব ফেলেছিল। প্রথমত, 1906 সালের শিক্ষা আইন। এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য বিনামূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। এটি শিশুদের পুষ্টি নিশ্চিত করে এবং তাদের পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করে। এরপর আসে 1907 সালের শিক্ষা আইন, যা শিশুদের স্বাস্থ্য সুরক্ষার উপর জোর দেয়। এটি শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে। সবচেয়ে উল্লেখযোগ্য আইনগুলোর মধ্যে একটি ছিল 1908 সালের বৃদ্ধ পেনশন আইন। এই আইনের মাধ্যমে 70 বছরের বেশি বয়সী দরিদ্রদের জন্য পেনশন চালু করা হয়। এটি প্রবীণদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে এবং তাদের শেষ বয়সে সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দেয়। এছাড়াও কমিশনের সুপারিশের ফলস্বরূপ 1909 সালে শ্রমিক বিনিময় আইন প্রণীত হয় এবং বোর্ড অব ট্রেড প্রতিষ্ঠিত হয়। এই দুটি উদ্যোগের মাধ্যমে শ্রমিকদের চাকরি পেতে সহায়তা করা হয় এবং শ্রমের গতিশীলতা বৃদ্ধি করা হয়। বোর্ড অব ট্রেড মূলত একটি কর্মসংস্থান কেন্দ্র হিসেবে কাজ করত, যেখানে নিয়োগকর্তারা তাদের শূন্য পদের কথা জানাতেন এবং শ্রমিকরা কাজের সন্ধান পেতেন। এটি বেকারত্ব কমাতে সাহায্য করে। একই বছরে দরিদ্র আইন সংশোধন আইনও পাশ হয়। এই আইনের মূল লক্ষ্য ছিল দরিদ্র এবং অক্ষম ব্যক্তিদের কেবল সাহায্য করা নয়, বরং তাদের পুনর্বাসনের মাধ্যমে সমাজে ফিরিয়ে আনা। এটি তাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করে। এছাড়া 1911 সালে জাতীয় বীমা আইন প্রণীত হয়। এটি স্বল্প আয়ের শ্রমিকদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বীমার ব্যবস্থা করে। এই বীমার খরচ সরকার, নিয়োগকর্তা এবং শ্রমিকদের চাঁদা থেকে আসতো।
এটি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার একটি বড় পদক্ষেপ ছিল। 1925 সালের বিধবা, এতিম ও বৃদ্ধ পেনশন আইন পূর্ববর্তী পেনশন ব্যবস্থাকে আরো শক্তিশালী করে। এই আইনের মাধ্যমে বিধবা, এতিম এবং 14 বছরের কম বয়সী শিশুদের জন্য বিশেষ সুবিধা চালু করা হয়। এটি সমাজের সবচেয়ে দুর্বল অংশকে সুরক্ষা দেয়। 1931 সালের জাতীয় অর্থনীতি আইন প্রণয়নেও 1905 সালের কমিশনের প্রভাব ছিল। এই আইনটি বেকার শ্রমিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে এবং বীমা বঞ্চিত বেকারদের জন্য সাহায্য প্রদানের ব্যবস্থা করে। এটি ছিল অর্থনৈতিক মন্দার সময়ে মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রচেষ্টা। আজকের আলোচনার মাধ্যমে আমরা দেখলাম যে 1905 সালের দরিদ্র আইন কমিশন ইংল্যান্ডের সমাজ কল্যাণ ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এর সুপারিশগুলো শুধু তৎকালীন সমস্যাগুলো সমাধান করেনি, বরং আধুনিক সমাজকর্ম পেশার ভিত্তি স্থাপন করেছিল। এটি সমাজকর্মকে আরো সুসংগঠিত, পেশাদার এবং মানবিক করে তোলে। এই কমিশনের হাত ধরেই ইংল্যান্ডে একটি ব্যাপক সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ক্রমবিকাশ ঘটে, যা পরবর্তীতে বিশ্বের অন্যান্য দেশেও অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা এই কমিশন থেকে শিখতে পারি যে সামাজিক সমস্যাগুলো মোকাবেলা করার জন্য কেবল তাৎক্ষণিক সাহায্য নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, নীতি প্রণয়ন এবং মানবিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। এই কমিশন আমাদের মনে করিয়ে দেয় যে একটি উন্নত সমাজ গড়তে হলে আমাদের সবচেয়ে দুর্বল অংশকে সুরক্ষা দিতে হবে এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। এবার স্ক্রিনে দেওয়া প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করো। যদি মনোযোগ দিয়ে লেকচার শুনে থাকো তাহলে উত্তরগুলো পেতে কোনো সমস্যা হবে না, কারণ উত্তরগুলো লেকচারের মধ্যেই ছিল। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সমাজকর্মের পরবর্তী বিষয়ের উপর লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।